ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং নিয়ে বিশদে আলোচনা করব। তো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং হলো এক ধরনের ফিউশন ওয়েল্ডিং প্রসেস। মানে এই ক্ষেত্রে আমরা প্রেসার অ্যাপ্লাই না করে যেই দুটো মেটালকে জয়েন করব, মানে পেরেন্ট মেটালকে আমরা প্রেসার অ্যাপ্লাই না করে শুধুমাত্র হিট অ্যাপ্লাই করে সেই দুটো মেটালকে ফিউজ করি, মানে মেল্ট করি। মেল্ট করার পরে ফিলার মেটাল অ্যাপ্লাই করি, অথবা ফিলার মেটাল অ্যাপ্লাই নাও করে কি করি, জয়েন করে দুটো মেটালকে। এটা হলো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। তো চলো প্রসিডিউরটা কিরকম দেখা যাক। তো ইলেকট্রিক arc welding is a welding process that uses an electric arc to melt and join metals. তো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এক ধরনের ওয়েল্ডিং প্রসেস যেখানে ইলেকট্রিককে ইউজ করা হয়, ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয় থার্মাল এনার্জিতে, এবং থার্মাল এনার্জিতে কনভার্ট করার পরে একটা আর্ক জেনারেট হয়। আর্ক একটা আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, এবং সেই আগুনের স্ফুলিঙ্গ দিয়ে যে দুটো মেটালকে আমরা জয়েন করব, দুটো বা একাধিক যেই মেটালগুলোকে আমরা জয়েন করব সেই মেটালগুলোকে মেল্ট করা হয়, গলিয়ে দেওয়া হয়, এবং সেই দুটো মেটাল অটোমেটিক্যালি জয়েন হয়ে যায় যখন যে মেটালটা গলে থাকছে সেটা যখন সলিড হয়ে যাচ্ছে। এটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ব্যবহার করা হয়, ফ্যাব্রিকেশনে ব্যবহার করা হয়, এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেসে কিন্তু এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই আর্ক ওয়েল্ডিং এর কিছু উদাহরণ যেমন শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং SMAW, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং বা GMAW যাকে আমরা বলে থাকি মিগ ওয়েল্ডিং, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা GTAW যাকে আমরা বলে থাকি টিগ ওয়েল্ডিং, আর আরো বলতে পারো যে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং SAW। এগুলো হলো আর্ক ওয়েল্ডিং এর বিভিন্ন রকম এক্সাম্পল। তো এখানে আর্ক ওয়েল্ডিং এর একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই যে যেটা আছে ইয়েলো কালারের এটা হলো বেস মেটাল। এই বেস মেটাল মনে করো ওই দিকেও আর একটা বেস মেটাল আছে, মানে আমরা যদি উপর দিক থেকে দেখতে যাই তাহলে এখানে বেস মেটাল, মাঝে এটা একটা বেস মেটাল, আর এটা হলো আরেকটা বেস মেটাল। যেটা উপর দিক থেকে দেখি উপরের ভিউটা এরকম হবে। আর এটা হলো আমাদের ইলেকট্রোড, যেটা ফ্লাক্স কোটেড ইলেকট্রোড এই ক্ষেত্রে নেওয়া হয়েছে, বা বিয়ার ইলেকট্রোডও হতে পারে। মানে ইলেকট্রোডে কোনো কোটিং থাকতে পারে বা কোটিং নাও থাকতে পারে। এবার এটাকে ধীরে ধীরে ওয়েল্ডিং করা হচ্ছে। এই যে রেড কালারে দেখতে পাচ্ছ এটা হলো ওয়েল্ডিং বিড। ওয়েল্ডিং করার পরে এটা এরকম হচ্ছে। তো এবারে দেখবো যে এই প্রসেসের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। ওয়ার্কিং প্রিন্সিপালটা খুব ইজি। এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইকুইপমেন্ট ইউজ করা হয়, এবং সেই ইকুইপমেন্টের সাহায্যে আর্ক তৈরি করা হয়, আগুনের স্ফুলিঙ্গ, এবং সেই আগুনের স্ফুলিঙ্গতে পেরেন্ট মেটালকে ফিউজ করা হয়। এবং পেরেন্ট মেটালের সাথে যদি আমরা কোনো ফিলার মেটাল ইউজ করে থাকি, বা যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোড, সেটাকে যদি আমরা এবার ইলেকট্রোডটা কনজিউমেবল যদি হয় তাহলে সেগুলোকে মেল্ট করার জন্য সে আর্ক ব্যবহৃত হয়ে থাকে। তাহলে দ্য হিট ইজ জেনারেটেড বাই দ্য ইলেকট্রিক আর্ক melts the edges of the metal, and as the molten metal cools it solidifies forming a strong joint. এইভাবে কিন্তু এই যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কাজ করে। তো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এ প্রথমে আমরা দেখে নেব কোন কোন ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়। চলো দেখি কোন কোন ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়। ফার্স্ট যেটা আছে সেটা হলো পাওয়ার সোর্স। তাহলে আমাদেরকে একটা পাওয়ার সোর্স ব্যবহার করতে হবে, যে পাওয়ার সোর্সের মাধ্যমে আমরা আর্ক তৈরি করব, এবং সেই আর্ক থেকে মেটালকে আমরা ফিউজ করব, মেটালকে মেল্ট করব। তাই এই পাওয়ার সোর্স হিসেবে আমরা ইউজ করি এসি কারেন্টকে, অল্টারনেটিং কারেন্টকে ইউজ করি, এবং এই এসিকে ইউজ করা হয় একটা ওয়েল্ডিং মেশিনে। এবার ওয়েল্ডিং মেশিনের মধ্যে এসিকে ডিসিতে কনভার্ট করার জন্য রেকটিফায়ার ইউজ করা হয়। তো আমাদের ওয়েল্ডিং মেশিন মেনলি যেটা ইউজ করে সেটা হলো ডিসি পাওয়ার সোর্সকে ইউজ করে। যদি আমরা এসি পাওয়ার সোর্স ইউজ করি তাহলে এসি পাওয়ার সোর্সের পরে আমরা কি করবো, একটা রেকটিফায়ার ইউজ করবো। রেকটিফায়ার থেকে কারেন্ট যাবে ওয়েল্ডিং মেশিনে, কারণ আমাদের ওয়েল্ডিং মেশিন ডিসি পাওয়ার সোর্স ইউজ করবে। তাহলে এই পাওয়ার সোর্স কানেক্টেড থাকে ওয়েল্ডিং মেশিনের সাথে। এই ওয়েল্ডিং মেশিন আর্ক তৈরি করার জন্য যে পরিমাণ কারেন্ট লাগবে সেটা তৈরি করে এই ওয়েল্ডিং মেশিন। নেক্সট হলো ইলেকট্রোড হোল্ডার অ্যান্ড গ্রাউন্ড ক্ল্যাম্প। তাহলে একটা মেশিনের মধ্যে দুটো আমাদের পয়েন্ট থাকবে, যেই দুটো পয়েন্ট, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। একটা পোলের সাথে থাকবে আমাদের যুক্ত ইলেকট্রোড হোল্ডার, আর একটা পোলের সাথে থাকবে যুক্ত গ্রাউন্ড ক্ল্যাম্প। তাহলে একটা ইলেকট্রোড হোল্ডার আর একটা গ্রাউন্ড ক্ল্যাম্প, এগুলোকে আমরা পরের স্লাইডে বিষয়ে জানবো। নেক্সট যেটা হলো সেটা হলো আমাদের ইলেকট্রোড। তাহলে আমরা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এ ইলেকট্রোড ব্যবহার করে থাকি। এবার ইলেকট্রোড কনজিউমেবল ইলেকট্রোড হতে পারে, মানে যেটা ওয়েল্ডিং করতে করতে কি হবে, এটা যদি আমাদের ইলেকট্রোড হয় আলাদা একটা স্টিকের মতো মেটাল নেওয়া হয়,
যে মেটালটা প্যারেন্ট মেটালের সাথে মেল্ট হয়ে গিয়ে একসাথে জয়েন লেগে যায়, একটা নন কনজিউমেবল ইলেকট্রোড হয়, যে ইলেকট্রোডটা ওয়েল্ডিং করার সাথে সাথে ক্ষয় হবে না। এবার এই যে ইলেকট্রোড থাকে, এই যে ইলেকট্রোড ব্যবহার করা হয়, ইলেকট্রোড কোন কাজে ব্যবহার করা হয়? যে দুটো প্যারেন্ট মেটাল থাকে সেই দুটো প্যারেন্ট মেটালকে জয়েন করতে গেলে কখনো কখনো ইলেকট্রোড ব্যবহার করা হয়। তাহলে দুটো মেটাল থাকছে, দুটো মেটাল, এ একটা মেটাল, এ একটা মেটাল, এখানে এই যদি গ্যাপ থাকে এই গ্যাপে আমরা কি ইউজ করি? এই গ্যাপে আমরা ইউজ করি ইলেকট্রোড, ইলেকট্রোড ইলেকট্রোড বা ফিলার মেটাল, ফিলার মেটাল ব্যবহার করা হয়ে থাকে। এবার তাহলে ইলেকট্রোড বা ফিলার মেটাল কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় বা কোন মেটাল দিয়ে তৈরি হয়? দেখো আমরা এই যে প্যারেন্ট মেটাল দুটো মেটালকে জয়েন করছি, এবার যদি এই মেটাল কোন একটা মেটাল হয় সেই মেটালকে নেওয়া হয় এবং অন্য কোন একটা মেটালকে এর সাথে মিশিয়ে একটা অ্যালয় তৈরি করা হয়, সেই অ্যালয় দিয়ে কিন্তু ইলেকট্রোড বা এই ফিলার মেটাল তৈরি করা হয়। যদি কনজিউমেবল ইলেকট্রোড হয় তাহলে এই অ্যালয় দিয়ে সেই কনজিউমেবল ইলেকট্রোড তৈরি করা হয়ে থাকে এখানে এইটুকুকে ফিল করার জন্য। তাহলে এই ইলেকট্রোডের মেল্টিং পয়েন্ট কত হবে? মেল্টিং পয়েন্ট যদি এই যে প্যারেন্ট মেটাল আছে, প্যারেন্ট মেটালের মেল্টিং পয়েন্ট মনে করো যে 1000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইলেকট্রোডের মেল্টিং পয়েন্ট নিশ্চয়ই এর সমান হলে হবে না। তার কারণ যে যখন আমরা যদি ইলেকট্রোডটা যদি এই সমানই হয় তাহলে ইলেকট্রোডের থিকনেস কম, ইলেকট্রোড বেশি পরিমাণে মেল্ট হয়ে যাবে, তাহলে সবসময় কিন্তু এর নিচে থাকবে, নিচে মানে খুব নিচে কিন্তু নয়। মানে ধরো প্যারেন্ট মেটালে 1000 ডিগ্রি সেলসিয়াস আর ইলেকট্রোডে 500 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু হবে না, মোটামুটি হতে হবে কাছাকাছি, ধরো 850 ডিগ্রি সেলসিয়াস বা ধরো 900 ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবে কিন্তু হতে হবে, তবে কিন্তু ওয়েল্ডিং যেটা করব সে একটা পারফেক্ট ওয়েল্ডিং কিন্তু হবে। আর এই যে ইলেকট্রোড, সেই ইলেকট্রোডের ম্যাটেরিয়াল কি হবে? প্যারেন্ট মেটালের সাথে অন্য একটা মেটাল মিশিয়ে যেই অ্যালয় তৈরি হবে সেই অ্যালয়টা ব্যবহার করা হবে। নেক্সট কি আছে? নেক্সট যে ইকুইপমেন্ট আছে সেটা হলো প্রোটেক্টিভ গিয়ার। তো প্রোটেক্টিভ গিয়ার মানে প্রোটেক্টিভ গিয়ারের মধ্যে পড়ছে ওয়েল্ডিং হেলমেট, ওয়েল্ডিং গ্লাভস, আর কি পড়ছে সেটা হলো আর ওয়েল্ডিং জ্যাকেট। তো ওয়েল্ডিং হেলমেট মেনলি মাথার জন্য, যাদের মাথাতে যখন ওয়েল্ডিং করা হবে তখন আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, সেটা যাতে ছিটকে মাথাতে না লাগে, বা ওয়েল্ডিং গ্লাভস মানে হাতে গ্লাভস, লেদারে গ্লাভস পরা হয় যাতে হাতে না লাগে, বা ওয়েল্ডিং জ্যাকেট মেনলি এটা লেদারের হতে পারে বা মোটা সুতির কাপড়ের হতে পারে ওয়েল্ডিং জ্যাকেট, যাতে গায়ে এসে আগুনের স্ফুলিঙ্গ না পড়ে। নেক্সট হলো ওয়েল্ডিং শিল্ড অ্যান্ড গগলস। এবার ওয়েল্ডিং শিল্ড মানে হলো যে আমরা যখন ওয়েল্ডিং যেখানে আর্ক তৈরি হয় সে আর্কের মানে এতটা পরিমাণ উজ্জ্বল হয় যে চোখে যদি আমাদের পড়ে তাহলে চোখের কিন্তু ক্ষতি হতে পারে, এই জন্য একটা ওয়েল্ডিং শিল্ড ব্যবহার করা হয় যেটার মাধ্যমে আমরা ওয়েল্ডিং আর্কটাকে দেখে থাকি, অথবা ইউজ করে থাকি ওয়েল্ডিং গগলস ইউজ করে থাকি, এগুলো চোখের প্রোটেক্টের জন্য। নেক্সট যেটা আছে ইকুইপমেন্ট সেটা হলো আমাদের ওয়েল্ডিং টেবিল অথবা ওয়ার্ক বেঞ্চ। এবার এই ওয়েল্ডিং টেবিল সাধারণত মেটালের ওয়েল্ডিং টেবিল হয়ে থাকে, এটা ওয়ার্ক সারফেস হিসেবে কাজ করে, মানে যেই দুটো মেটালকে আমরা জয়েন করব সেই দুটো মেটাল কে আমরা ওই মেটাল ওয়ার্ক বেঞ্চের উপরে রাখবো। নেক্সট হলো ওয়েল্ডিং কেবল অ্যান্ড কানেক্টার্স। ওয়েল্ডিং কেবল থাকবে, যে ওয়েল্ডিং কেবল মেশিন থেকে, ওয়েল্ডিং মেশিন থেকে আমাদের কানেক্টেড হবে ইলেকট্রোডের সাথে, আর একটা যুক্ত হবে প্যারেন্ট মেটালের সাথে, আর যুক্ত করা হয় কানেক্টার্সের সাহায্যে, এগুলো যুক্ত করা হয়ে থাকে। এবার ওয়েল্ডিং যখন হয়ে গেল সেই ওয়েল্ডিং জোনটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় চিপিং হ্যামার অ্যান্ড ওয়্যার ব্রাশ। চিপিং হ্যামার দিয়ে আমরা হ্যামারিং করে যেই ফ্লাক্স গুলো থাকে সেগুলোকে উপর থেকে, স্ল্যাগ গুলোকে উপর থেকে সরিয়ে দিই এবং ওয়্যার ব্রাশ দিয়ে আরেকটু পরিষ্কার করে দিই। তো এই ইকুইপমেন্ট গুলো ইউজ করা হয়ে থাকে। এবার যখন আমরা একটা আর্ক ওয়েল্ডিং করতে যাব বা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করতে যাব, তাই যেই সেটআপ মোটামুটি ভাবে এরকম থাকে। তো এটা হলো আমাদের ওয়েল্ডিং মেশিন, যে মেশিনে আমরা কথা বললাম। এই মেশিনটা এসি হতে পারে বা ডিসি হতে পারে। এবার মেনলি আমাদের কিন্তু এখানে যে পাওয়ার সোর্সটা আউট হয় সেটা কিন্তু থাকে ডিসি, মানে এর নির্দিষ্ট পোল থাকে, একটা পজিটিভ পোল থাকে। এই যে দুটো তার এসেছে মেশিন থেকে, একটা কিন্তু অবশ্যই পজিটিভ তার আর একটা নেগেটিভ কেবল থাকবে ডিসি। এবার তাহলে যদি আমাদের এই মেশিনটা ডিসি মেশিন হয় তাহলে কোনো সমস্যাই নেই, সহজে আমরা ডিসি থেকে ডিসি পাওয়ার সোর্স মানে ইনপুট ডিসি আউটপুট ডিসি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পাওয়ার সোর্স হিসেবে আমরা এসি ব্যবহার করি তখন কিন্তু আমাদেরকে রেকটিফায়ার ইউজ করে এসি পাওয়ার সাপ্লাইকে ডিসিতে কনভার্ট করতে হয়। তাহলে এটা হলো
ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর একটা সেটআপ। তো এখানে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো ওয়েল্ডিং মেশিন। এবার এই ওয়েল্ডিং মেশিন থেকে দেখো দুটো কেবল বের হয়েছে, একটা কেবল এসে যুক্ত হয়েছে ইলেকট্রোড হোল্ডারের সাথে, আরেকটা কেবল এখানে যুক্ত হয়েছে আর্থিং এর সাথে। এই আর্থিং এটা হলো আমাদের ওয়ার্কিং টেবিল বা ওয়ার্ক সারফেস। এটার উপরে এই যে মেটালকে রাখা হয়েছে এবং এই ফ্লাক্স কোটেড ইলেকট্রোড দিয়ে এখানে ওয়েল্ডিং করা হবে। এবার ওয়েল্ডিংটা কিভাবে করা হয়, ফার্স্ট ওয়েল্ডিং করার জন্য এই যে ইলেকট্রোডটা আছে, ইলেকট্রোডটা আমাদের এই যেই মেটাল আছে মেটালের কাছে নিয়ে যাওয়া হয়। এবার দেখো যখন আমরা এই ওয়েল্ডিং মেশিন থাকছে, ওয়েল্ডিং মেশিন থেকে দুটো পোল বের হয়েছে, মনে করো একটা হলো পজিটিভ পোল আর একটা হলো নেগেটিভ পোল। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ যখন একসাথে, যতক্ষণ না পর্যন্ত একসাথে কানেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা কিন্তু সার্কিট কমপ্লিট হচ্ছে না, একটা ক্লোজ সার্কিট হচ্ছে না। এবার যতক্ষণ না ক্লোজ সার্কিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে পাওয়ার সাপ্লাইটা একটা কমপ্লিট সার্কিট হবে, তারপরেই কিন্তু এখানে হিট জেনারেট হবে। এবার সেটা করতে গেলে কি করতে হবে, ফার্স্ট আমাদেরকে এরকম পজিশনে আমরা নিয়ে যাই। তাহলে মনে করি যে এটা আমাদের পজিটিভ পোলের সাথে যুক্ত আছে আর ওয়ার্ক পিসটা আমাদের নেগেটিভ পোলের সাথে যুক্ত আছে। তাহলে এই যে ইলেকট্রোডটা আছে, ইলেকট্রোডটা ইলেকট্রোড হোল্ডারের সাথে যুক্ত আছে আর এটা আর্থিং এর সাথে যুক্ত আছে। তাহলে এটা যদি আমি ইলেকট্রোড হয়, এটা হাতটা যদি আমাদের ওয়ার্ক সারফেস হয়, তাহলে ফার্স্ট এটা কি করা হবে, এর উপরে স্ট্রাইক করা হবে, হিট করা হবে। তাহলে এটা মেটাল আর ইলেকট্রোড যেটা আছে ইলেকট্রোডটাও মেটাল, তো যখনই হিট করা হবে সাথে সাথে কি যেই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। এবার হিট করার সাথে সাথে যখনই সার্কিট কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি এটাকে তুলে নেবো। কতটা তুলে নেবো, 3 mm। এখান থেকে এই যে এখান থেকে এখানে 3 mm গ্যাপ হবে, এই মিনিমাম 3 mm গ্যাপ রাখা হয়। তাহলে তুলে নেওয়ার সাথে সাথে কি হবে, এখানে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে। আগুনের স্ফুলিঙ্গ কিরকম তৈরি হবে, এইরকম ধরনের আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে। এইরকম এখানে যেরকম দেখতে পাচ্ছ বা এখানে যেরকম দেখতে পাচ্ছ সেরকম আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে। এটা যদি আরো বিশদে দেখতে চাও তাহলে এরকম ভাবে কিন্তু আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এটা এই যে ইলেকট্রোডটা গলে গলে দেখো এই যে ওয়ার্ক সারফেসের গায়ে কিন্তু লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে এখান থেকে ইলেকট্রোডগুলো গলে গলে। বা এখানে যদি দেখো এই যে এখানে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে এটা ইলেকট্রোড দেখো ওয়ার্ক সারফেসের উপরে গলে গলে পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই যে এই গ্যাপটা কিন্তু মোটামুটি ভাবে 3 mm মতো রাখা হয়। তাহলে মেটাল গলে পড়ে যাচ্ছে। এবার যদি এটাকে 3 mm গ্যাপ না রেখে পুরোপুরি ঠেকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম হিট জেনারেট হবে না। এবার হিট জেনারেট হবে না তাহলে এখানে মেটাল ফিউজ হবে না, তাহলে আমাদের ওয়েল্ডিংটাও হবে না। এরকম ভাবে ওয়েল্ডিংটা করা হয়। এবার যখন এখানে ইলেকট্রোডটা গলে গলে পড়ছে তাহলে ইলেকট্রোডের লেন্থ কমে যাচ্ছে। তাহলে যদি আমি ইলেকট্রোডটাকে একটা নির্দিষ্ট গ্যাপে মানে নির্দিষ্টভাবে স্থির রাখে তাহলে কিন্তু গ্যাপটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং যখনই গ্যাপটা একটু বেড়ে যাবে তখন কিন্তু আর এইখানে কোনো রকম ভাবে কিন্তু এই যেই একটা ক্লোজ সার্কিট সেটা কিন্তু হবে না, মানে পাওয়ার কিন্তু ট্রান্সফার হবে না, তখন কিন্তু হিট জেনারেট হবে না, কারণ গ্যাপটা বেড়ে যাবে। ওই জন্য গ্যাপটা বেড়ে যাওয়ার জন্য ধীরে ধীরে আমাদেরকে এই যে ইলেকট্রোডটা আছে ইলেকট্রোডটাকে নিচের দিকে নামাতে হবে ধীরে ধীরে। যেরকম ক্ষয় হবে আমাদের ইলেকট্রোড সেরকম ভাবে কিন্তু ধীরে ধীরে একটু একটু নামাতে হবে। আমার মানে আসল কথাই যেটা বলতে গেলে সেটা হলো যে এখানে 3 mm গ্যাপ কিন্তু আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আমাদের হালকা বেশি কম হলে কোনো সমস্যা নাই, কিন্তু 3 mm থেকে বেশি যদি বেড়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে ওয়েল্ডিংটা হবে না। এবার যখনই হবে তখন ধীরে ধীরে ক্ষয়তা থাকবে এবং এটাকে আমি ধীরে ধীরে ওয়েল্ডিং যেখানে করব সে তার উপর দিয়ে চালনা করতে থাকবো। তাহলে এই যে দেখতে পাচ্ছ মনে তাহলে এখানে করে ইলেকট্রোড আছে, ইলেকট্রোড হোল্ডার মানে আছে, মানে এখানে আমাদের যেই অপারেটর সে অপারেটর আছে, এখানে করে অপারেটর আছে, এখানে অপারেটর আছে, এ একটা প্লেট এ আরেকটা প্লেট, দুটো প্লেটকে মাঝে ওয়েল্ডিং করা হচ্ছে। তাহলে এই দিক থেকে দেখো এই দিকে যে ইলেকট্রোড হোল্ডার সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এদিকে যেটা ওয়েল্ডিং হয়ে গেল সেটাকে আমার দেখার কিন্তু প্রয়োজন নেই, যে দিকটা ওয়েল্ডিং হয়নি সেদিকটা আমার দেখার প্রয়োজন, এই জন্য উপর থেকে নিচের দিকে নামানো হচ্ছে। মানে আমি যদি অপারেটর হই, আমি যদি ওয়েল্ডিং করি তাহলে এইখানে যদি আমি ওয়েল্ডিং করি মানে এইভাবে আমি ইলেকট্রোডটাকে নামাতে থাকবো, এইভাবে ওয়েল্ডিংটা করবো। এইভাবে ওয়েল্ডিং করার প্রসেস ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি করেছিলাম, ইলেকট্রোডকে পজিটিভ পোলের সাথে এবং ওয়ার্কপিসকে নেগেটিভ পোলের সাথে আমরা যুক্ত করেছিলাম। আবার এই দুটো পোলকে আমরা চেঞ্জও করতে পারি, মানে আমরা ইলেকট্রোডকে নেগেটিভ পোলের সাথে যুক্ত করি এবং ওয়ার্কপিসকে পজিটিভ পোলের সাথে যুক্ত করতে পারি। তাহলে এই দুটোর কিন্তু আলাদা আলাদা নাম আছে এবং দুটো আলাদা কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেই দুটো। তাহলে ফার্স্ট যেটা হলো সেটা হলো এটা হলো আমাদের ওয়েল্ডিং মেশিন। এই মেশিনে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে,
তাহলে যদি এসি পাওয়ার দেওয়া হয় তবুও কোনো সমস্যা নেই, রেকটিফায়ার ইউজ করবো। তাহলে এখানে ফিক্সড পোল আছে, এটা পজিটিভ পোল, এটা হলো নেগেটিভ পোল, এটা আমাদের পজিটিভ পোল, এটা হলো নেগেটিভ পোল। এবার পজিটিভ পোলের সাথে দেখো এখানে ওয়ার্কপিসকে যুক্ত করা হয়েছে আর নেগেটিভ পোলের সাথে ইলেকট্রোডকে যুক্ত করা হয়েছে। এবার এখানে একটা প্রিন্সিপাল কাজ করে, সেটা হলো যে যেই আমাদের মানে পজিটিভ পোলের সাথে যা যুক্ত থাকবে ওয়ার্কপিস বা ইলেকট্রোড যেটাই যুক্ত থাকুক সেটার কিন্তু ফিউশন রেট বেশি হবে, এবং যেটা নেগেটিভ পোলের সাথে যুক্ত হবে তার ফিউশন রেট কম হবে। এবার যদি ওয়ার্কপিসটা পজিটিভ পোলের সাথে এবং ইলেকট্রোডটা নেগেটিভ পোলের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা স্ট্রেট পোলারিটি, মানে এটা হলো আমাদের স্ট্রেট পোলারিটি। আর যদি আমাদের ওয়ার্কপিসটা নেগেটিভ পোলের সাথে এবং ইলেকট্রোডটা পজিটিভ পোলের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা রিভার্স পোলারিটি। এটা হলো স্ট্রেট পোলারিটি আর এটা হলো রিভার্স পোলারিটি। তা দুটোর কিন্তু দুরকম কাজ আছে। কিরকম কাজ দেখো, আমি কি বললাম, আমি বললাম যদি পজিটিভ পোলের সাথে ওয়ার্কপিস কানেক্টেড থাকে তাহলে সেটার ফিউশন রেট বেশি হবে, আর যদি ইলেকট্রোড কানেক্টেড থাকে তাহলে সেটার ফিউশন রেট বেশি হবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্ট্রেট পোলারিটিতে ওয়ার্কপিসটা পজিটিভ পোলের সাথে যুক্ত আছে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা ওয়েল্ডিং করতে যাব তখন কিন্তু ফিউশন রেট ওয়ার্কপিসের বেশি হবে, ওয়ার্কপিসের ফিউশন রেট বেশি হবে কার থেকে, ইলেকট্রোডের থেকে। আর এই যে রিভার্স পোলারিটি আছে এখানে দেখো নেগেটিভ পোলের সাথে যুক্ত আছে ওয়ার্কপিস আর পজিটিভ পোলের সাথে যুক্ত আছে ইলেকট্রোড। তাহলে এখানে কিন্তু আমাদের যে ইলেকট্রোড আছে ইলেকট্রোডের ফিউশন রেট বেশি হবে। তাহলে যেই সব ওয়েল্ডিং যখন আমরা করতে যাব যেই সব প্লেটের থিকনেস বেশি থাকবে, মানে সেই সব প্লেটের ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং যখন করতে যাব তখন আমরা কি করব, স্ট্রেট পোলারিটি ইউজ করব। আর যদি আমরা দেখি যে প্লেটের থিকনেস কম তখন কি করব, তখন আমরা ইউজ করব রিভার্স পোলারিটি। এরকম ভাবে স্ট্রেট পোলারিটি আর রিভার্স পোলারিটি ইউজ করা হয়ে থাকে। তো এই হলো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর পদ্ধতি বা ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারো। এরপর দেখবো যে এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর কি কি অ্যাডভান্টেজ আছে। তো ফার্স্ট যে অ্যাডভান্টেজ আছে সেটা হলো ভার্সেটালিটি। ভার্সেটালিটি মানে অনেক রকমের মেটালকে কিন্তু আমরা এই ক্ষেত্রে ওয়েল্ডিং করতে পারি বা জয়েন করতে পারি। সেই মেটালগুলো বিভিন্ন রকমের অ্যালয় হতে পারে, স্টিল হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, কপার হতে পারে, আরও যেসব মেটাল বা মেটালিক অ্যালয় আছে সেগুলোকে কিন্তু আমরা ওয়েল্ডিং করতে পারবো, মানে জয়েন করতে পারবো। মানে ওয়াইড রেঞ্জ, মানে বিভিন্ন ভার্সেটাইল বিভিন্ন রকমের আমাদের ওয়াইড রেঞ্জের মেটালকে বা অ্যালয়কে আমরা কি করতে পারবো, ওয়েল্ডিং করতে পারবো, জয়েন করতে পারবো। এই জন্য এটাকে বহুলভাবে ব্যবহৃত করা হয়। এটা হলো এর মেন অ্যাডভান্টেজ। নেক্সট কি, কস্ট ইফেক্টিভ। মানে এই যে ওয়েল্ডিং প্রসেসটা আছে এই ওয়েল্ডিং প্রসেসটা হলো কস্ট ইফেক্টিভ, মানে জয়েন করতে গেলে আমাদের খরচ কম পড়ে, এটা আরেকটা অ্যাডভান্টেজ। নেক্সট অ্যাডভান্টেজ হলো ইজি অফ লার্নিং। ইজি অফ লার্নিং মানে হলো কি, খুব সহজেই কিন্তু যে কেউ এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং প্রসেসটা শিখতে পারে। নেক্সট হলো পোর্টেবিলিটি, মানে আমি যেখানে আমরা ওয়েল্ডিং মানে ধরো একটা নির্দিষ্ট জায়গায়, মানে কোনো যদি বড় মেশিন হয় তাহলে সেই মেশিনটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থাকে, কিন্তু এই ওয়েল্ডিং মেশিন পোর্টেবল ওয়েল্ডিং মেশিনও হয় যেটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে যে কোনো সময় খুব সহজেই ওয়েল্ডিং করতে পারবো বা জয়েন করতে পারবো। এটা হলো পোর্টেবিলিটি, যেটা খুব সহজে আমরা করে থাকি। এবার অ্যাপ্লিকেবিলিটি টু থিক ম্যাটেরিয়ালস, মোটা থিকনেসে ম্যাটেরিয়ালকেও কিন্তু আমরা এক্ষেত্রে জয়েন করতে পারি, এটা আর একটা অ্যাডভান্টেজ। নেক্সট অ্যাডভান্টেজ কি হলো, সেটা হলো হাই ওয়েল্ড কোয়ালিটি বা হাই জয়েন্ট কোয়ালিটি। মানে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমরা যে ওয়েল্ডিংটা করি বা জয়েন করি সেটা হাই কোয়ালিটি জয়েন্ট হয় এবং এর খুব ভালো স্ট্রেংথ এবং ইন্টিগ্রিটি হয়। মানে এই যে ওয়েল্ডিং জয়েন্ট থাকে সেই জয়েন্টটা কিন্তু খুব বেশি হয়ে থাকে। আর কি দেখো, এর হলো স্পিড আর এফিসিয়েন্সি, মানে এর স্পিড অনেকটাই বেশি, মানে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, আর এটা খুব বেশি এফিসিয়েন্ট, মানে এটা মানে অন্যান্য জয়েনিং প্রসেসের তুলনায় এটা অনেকটাই বেশি সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে থাকে। মানে নাট বল্ট দিয়ে যদি আমরা জয়েন করতে যাই তার স্ট্রেংথ কিন্তু ওয়েল্ডিং এর মতো এতটা হয় না, এতটা ফাস্টও হয়ে থাকে না। নেক্সট হলো অ্যাডাপ্টেবিলিটি টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট, মানে এই যে ওয়েল্ডিং প্রসেসটা করলাম, ওয়েল্ডিং জয়েন্ট করলাম, এটা কিন্তু বিভিন্ন কন্ডিশনে, মানে যে কোনো কন্ডিশনে, মানে ঘরের ভিতরে করতে পারি বা ঘরের বাইরেও করতে পারি কিন্তু এই ওয়েল্ডিং প্রসেসটা, শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্লোজ এনভায়রনমেন্ট বলেই নয়। নেক্সট ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস, মানে এর বিভিন্ন জায়গায় কিন্তু এর ব্যবহার হয়ে থাকে, যেমন কনস্ট্রাকশনে ব্যবহার হয়ে থাকে, অটোমোটিভে ব্যবহার হয়ে থাকে, এরোস্পেসে ব্যবহার হয়ে থাকে,
শিপ বিল্ডিং মানে যেসব বড় বড় শিপ আছে সেই সব তৈরি করতে গেলে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেসেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই তো গেল এর অ্যাডভান্টেজ, মানে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর কি কি অ্যাডভান্টেজ আছে, এবার দেখো ডিসঅ্যাডভান্টেজ বা কি কি লিমিটেশনস আছে সেগুলো দেখে। তাহলে ফার্স্ট লিমিটেশন কি আছে দেখো, লিমিটেড টু কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস, বা বলতে পারি লিমিটেড টু মেটালস অনলি বা মেটালিক অ্যালয় অনলি। মানে আমরাই এই ক্ষেত্রে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করতে গেলে আমরা কি করি, ইলেকট্রিককে ব্যবহার করি। এবার ইলেকট্রিক প্রথমে স্টিকের মধ্য দিয়ে পরিবাহিত হয়, তারপরে কি আবার ওয়ার্ক পিসের মধ্য দিয়ে পরিবাহিত হয়। তো ওয়ার্ক পিসকে কি হতে হবে, ইলেকট্রিকের কন্ডাক্টিভ হতে হবে। তাহলে এই জন্য কি ইলেকট্রিকের শুধুমাত্র যেসব মেটাল এবং অ্যালয় আছে ইলেকট্রিকের কন্ডাক্টিভ, মানে মেটাল এবং অ্যালয় ইলেকট্রিকের কন্ডাক্টিভ, শুধুমাত্র সেইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবার এই যে ওয়েল্ডিংটা করতে হবে স্কিল ডিপেন্ডেন্ট, মানে শেখা তো সহজে যায় কিন্তু শিখতে যথেষ্ট বেগ পেতে হয়। মানে আমি আজকে ওয়েল্ডিং করা শিখলাম এবং আজকে ওয়েল্ডিং করতে লাগলাম, তাতে কিন্তু সেই ওয়েল্ডিংটা ভালো হবে না। এটা রিকোয়ার্স কি স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। যার যত ওয়েল্ডিং করে এক্সপিরিয়েন্স বেশি সে তত ভালো কিন্তু ওয়েল্ডিং করতে পারবে। তাহলে আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, স্কিল ডিপেন্ডেন্ট, স্কিল থাকলে তবেই কিন্তু করা যাবে। নেক্সট হলো সারফেস প্রিপারেশন রিকোয়ার্ড, মানে এই একটা জয়েনিং প্রসেস, যে জয়েনিং প্রসেস করতে গেলে সারফেস ভালোভাবে কিন্তু প্রিপেয়ার করতে হয়। মানে দুটো প্যারেন্ট মেটাল জয়েন করব, যেখানে জয়েন করব সেই সারফেসটাকে প্রিপেয়ার করতে হয় কিন্তু। নেক্সট কি হিট অ্যাফেক্টেড জোন বা HAZ, মানে যখন আমরা ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং দুটো মেটালকে আমরা ওয়েল্ডিং করছি, একটা মেটাল দুটো মেটালকে ওয়েল্ডিং করছি। এখানে যে ওয়েল্ডিং করব, যখন এখানে ওয়েল্ডিং করব প্রচুর পরিমাণে হিট তৈরি হচ্ছে, ফলে এই হিট এখানে শুধু কনসেন্ট্রেটেড থাকবে না, এদিকেও ছড়িয়ে পড়বে, ফলে মেটাল বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মেটাল গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন বলতে পারো। তারপরে ওয়েল্ডিং করার পরে কি হচ্ছে, পোস্ট ওয়েল্ড ক্লিন আপ। তো ওয়েল্ডিং করার পরে এখানে যে ফ্লাক্স গুলো থাকছে বা স্ল্যাগ গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমাদেরকে কি করতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, বা যদি ওয়েল্ডিং একটু বেশি হয়ে থাকে সেগুলোকে ট্রিমিং করে দিতে হচ্ছে। এটা হলো পোস্ট ওয়েল্ড ক্লিন আপ। এই তো গেল এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর কি কি লিমিটেশন আছে। এবার দেখবো যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর কি কি অ্যাপ্লিকেশন আছে। দেখো এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর যে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ অনেকটাই বেশি পরিমাণে হয়। মানে যে দুটো প্যারেন্ট মেটালকে আমরা জয়েন করছি সেই দুটো মেটালের সমানই কিন্তু স্ট্রেংথ হয়ে থাকে। এই জন্য এটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে খুব ব্যবহার করা হয়। ফার্স্ট সেটা হলো কনস্ট্রাকশনে একে খুব ভাবে ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন বিম, বিভিন্ন কলাম, বিভিন্ন গার্ডার যেগুলো থাকে সেগুলোকে জয়েন করার জন্য এই ওয়েল্ডিং প্রসেসটাকে ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংকে। এবার শিপ বিল্ডিং, এবার একটা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কিন্তু ওয়েল্ডিং প্রসেস সে জয়েন করা হয়। একটা শিপকে জয়েন করতে গেলে কিন্তু এই ওয়েল্ডিং প্রসেস মানে অ্যাসেম্বল করতে গেলে ওয়েল্ডিং প্রসেস কিন্তু ব্যবহার হয়, এবং এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কিন্তু সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত করা হয়। নেক্সট হলো অটোমোটিভ ইন্ডাস্ট্রি। অটোমোটিভ ইন্ডাস্ট্রি বিভিন্ন অটোমোবাইলের ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ভেহিকেল ম্যানুফ্যাকচারিং করতে গেলে তার বডি বা বিভিন্ন পার্টসকে জয়েন করতে গেলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়। ফ্রেম, বডি, এবার আরো যেসব মেটালিক পার্ট আছে সেগুলোকে কিন্তু জয়েন করতে গেলে এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়। নেক্সট যেটা আছে সেটা হলো পাইপলাইন ওয়েল্ডিং। তাহলে পাইপলাইন, যখন জলের পাইপলাইন বা তেলের পাইপলাইন বা গ্যাসের পাইপলাইন যখন যায় লম্বা এক ডিস্টেন্স থেকে আর একটা ডিস্টেন্সে, তখন কিন্তু দুটো পাইপকে জয়েন করার জন্য কিন্তু এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়। আরো এর অ্যাপ্লিকেশন আছে, যেমন এরোস্পেস ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডিং করতে গেলে বা জয়েন করতে গেলে কিন্তু এই আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়। এবার রেল রোড কনস্ট্রাকশন বা রেল রোড মেনটেন্যান্স করতে গেলে, মানে রেলের বিভিন্ন যে অংশগুলো থাকে সেগুলোকে যদি আমরা ওয়েল্ডিং করতে যাই বা জয়েন করতে যাই তাহলে কিন্তু ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হলো অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে, এখনই বললাম বিভিন্ন পাইপের মধ্য দিয়ে যে তেল এবং গ্যাস যেগুলো যায় সেই পাইপগুলোকে জয়েন করতে গেলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়। বা বিভিন্ন যেই ধরো তেল বা গ্যাস যে গাড়িগুলোতে নিয়ে যাওয়া হয় তার ট্যাঙ্কারগুলো কিন্তু এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়ে থাকে। এবার পাওয়ার জেনারেশন, মানে পাওয়ার জেনারেশন বলতে গেলে আমরা যে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি সেখানেও কিন্তু জয়েন করার জন্য ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, প্রেসার ভেসেল ফ্যাব্রিকেশন। তো প্রেসার ভেসেলে আমরা যেই জয়েনিং প্রসেস ইউজ করি সেটাও কিন্তু এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এ
বেশিভাবে ব্যবহার করা হয় স্ট্রেংথের জন্য আর ইন্টিগ্রিটির জন্য। নেক্সট কি, নেক্সট হলো স্ট্রাকচারাল স্টিল ফ্যাব্রিকেশন। তো যেই বিভিন্ন ধরো বিভিন্ন ব্রিজ বা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন যেই কম্পোনেন্টগুলো থাকে সেগুলোকে আমরা যদি জয়েন করতে চাই তাহলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কিন্তু সব থেকে বেশিভাবে ব্যবহার করা হয়ে থাকে। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স নেক্সট অ্যাপ্লিকেশন। তো বিভিন্ন যেই মেটালিক পার্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেটালিক পার্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু জয়েন করতে গেলে বা মেনটেনেন্স করতে গেলে বা এগুলোকে কি করা হয়, ওয়েল্ডিং যখন করা হয় তখন কিন্তু ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং মেইনলি ব্যবহার করা হয়ে থাকে। এবার লাস্ট হলো কি আর্টিস্টিক অ্যান্ড অর্নামেন্টাল ওয়েল্ডিং। তো বিভিন্ন আর্টিস্টিকের যদি মেটালিক আর্টিস্টিক হয় বিভিন্ন, সেগুলোকে ওয়েল্ডিং করে একটা নির্দিষ্ট শেপ দিতে গেলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়ে থাকে। এবার অর্নামেন্টাল ওয়েল্ডিং বলতে গেলে জুয়েলারিতেও কিন্তু এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এ ব্যবহার করা হয়ে থাকে। তো এই হলো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন। তো এখানে আমি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং নিয়ে বিশদে আলোচনা করলাম। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর ওয়ার্কিং প্রিন্সিপাল, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ কি আছে, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর ডিসঅ্যাডভান্টেজ কি আছে, আর ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন। তো এই টপিকটা সম্পর্কে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো তোমরা যারা ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরে বিভিন্ন টপিকের উপরে লাইভ ক্লাস পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলের গোল্ড মেম্বারশিপ এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো গোল্ড মেম্বারশিপ নিলে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, যেখানে তোমরা এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের বিভিন্ন টপিকের উপরে বিশদে নোটস পাবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।